सजाकोनी लहरे पिपल खुइचो यो टुपाइले हाँस्न सके बोल्नु नसके कान्छीको रूपैले लय लय कान्छीको रूपैले हे देवता जुराइदेऊ एउटा। দার্জিলিং জেলার বনভূমির কাঠ বিক্রির মাধ্যমে রাজস্ব সংগ্রহের পরিমাণটি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতা পূর্ব 1931-এ দার্জিলিং বনভূমির কাঠ বিক্রির পরিমাণ ছিল 9 লক্ষ টাকা। স্বাধীনতা পরবর্তী পরিসংখ্যান থেকে জানা যায় শুধু 1977 সালে এক বছরে দার্জিলিং বনভূমি থেকে কাটা হয়েছিল 5 কোটি এবং 1980-তে 8 কোটি টাকার কাঠ। এই সরকারি হিসেবের বাইরে রয়েছে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে জঙ্গলে কাঠ চুরি। সালের 13 জুলাই প্রথম সরকারিভাবে অরণ্য সংরক্ষণ চালু হলেও দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দার্জিলিং জেলার বনাঞ্চল থেকে সরকারি বেসরকারি দুরকমভাবেই কেটে নেওয়া হয়েছে বিশাল পরিমাণের বনসম্পদ। 1874 থেকে 1966 সাল পর্যন্ত সারা দেশে রেলওয়ে স্লিপারের জন্য শুধুমাত্র দার্জিলিং জেলার বনভূমিকে যোগান দিতে হয়েছে প্রায় 2219 টন শাল কাঠ। এর পাশাপাশি অরণ্য ধ্বংস হয়েছে চা প্যাকিং, প্লাইউড কারখানা, স্থানীয় মানুষদের গৃহ নির্মাণ এবং জ্বালানির চাহিদায়। ধ্বংসপ্রাপ্ত অরণ্যভূমিগুলির পুনর্নির্মাণ ও নতুন বনাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে 70 দশকের মাঝামাঝি গড়ে ওঠে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। পশ্চিম বাংলার ক্রমবর্ধমান অরণ্যভূমিগুলিকে সজীব রেখে তা থেকে কাঠের যোগান অব্যাহত রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি গৃহীত হয়। এর ফলে নতুন নতুন পরিকল্পনা এবং বিভিন্ন ফরেস্ট এলাকায় ফরেস্ট নার্সারি গড়ে ওঠে। বাগোড়া রেঞ্জের আন্ডারে এটা বাগোড়া নার্সারি, এটা কাশিয়াং ফরেস্ট ডিভিশনের আন্ডারে। এটা একটা সেন্ট্রাল নার্সারি। এই নার্সারিতে সাধারণত আমরা সিডলিং রেস করি। সিডলিং রেস করা মানে আমরা প্রথম থেকে এটাকে সিডলিং তৈরি করি এবং সেই সিডলিংগুলোকে আমরা সাধারণত বিভিন্ন খালি জায়গায় আমরা প্ল্যান্টেশন হিসাবে ব্যবহার করি। এই সিডলিংগুলো সাধারণত রেস করবার জন্য বিশেষ কয়েকটা পদ্ধতিতে কাজ করতে হয় এবং সেই পদ্ধতিগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কি হয়, এখানে সিডলিংগুলো প্রপার গ্রোথ পায়, খুব ভালোভাবে তৈরি হয় এবং যেটা প্ল্যান্টেশনে গেলে ওটা সাকসেসফুল প্ল্যান্টেশন করা যায়। যেহেতু বাগোড়া 7000 ফুটের অল্টিটিউডে থাকার জন্য এবং আমাদের এই এরিয়াটা খুব হাই অল্টিটিউড এরিয়াতে প্ল্যান্টেশন হয়, সেই জন্য সাধারণত আমরা হাই অল্টিটিউড এবং হিল স্পিসিস আমরা ব্যবহার করি। এখানে সাধারণত আমরা কনিফার্স এবং ব্রডলিফ দুটোই ইউজ করি, তবে কনিফার্সটা খুবই সামান্য, 15 to 20% আমরা কনিফার্স ইউজ করছি এবং রিমেনিং আমরা ব্রডলিফ করছি। প্রথমে কি ছিল, ম্যাক্সিমাম কনিফার ছিল, পাহাড়ে দেখা যেত সব কনিফার্স, ধুপি জাতীয় গাছ, কিন্তু এখন আমরা সেটাকে কনিফার্সকে চেঞ্জ করে আমরা ম্যাক্সিমাম ব্রডলিফ এবং সামান্য কিছু কনিফার্স আসছে। ব্রডলিফের মধ্যে এখানে সাধারণত চাপ, পাহাড়ের চাপ যেটা বলে মাইকেলিয়া এক্সেলসা, বিশেষ করে পাহাড়ের চাপ ব্যবহার করা হচ্ছে, পিপলি ইউজ করছি, উতিস ব্যবহার করা হচ্ছে, শোর লাগানো হচ্ছে, কপাসি ব্যবহার করছি, কাফল ব্যবহার করছি, মায়া ব্যবহার করছি। তো কনিফার্সের মধ্যে ধুপি, যেটা ক্রিপ্টোমেরিয়া জাপানিকা বলে, ধুপি ইউজ করা হচ্ছে, পাইনাস পেটুলা করছি, কিউপ্রেসাস কাশ্মীরিয়ান অর্থাৎ কিউপ্রেসাস জাতীয় করা হচ্ছে। প্ল্যান্টেশনের উপর আমরা জোর দিচ্ছি এবং এগুলোকে আমরা নার্সারিতে সিডলিং অর্থাৎ বীজন আমরা এটা রেডি করতে। এখানে পাহাড়ে লক্ষ্য করেছি বিভিন্ন বাড়িতে, মানে সাধারণ মানুষ তাদের বাড়িতে ছোট ছোট টবে সুন্দর সুন্দর ফুল গাছ এবং অন্যান্য ক্যাকটাস কিংবা এ ধরনের ডেকোরেটিভ প্ল্যান্টের মানে ব্যবহার করছেন, রাখছেন, সাজাচ্ছেন।
তো ওগুলো তো খানিকটা হর্টিকালচার সাইট। হ্যাঁ, আর horticulture আপনি যে প্ল্যান্টগুলো বললেন এগুলো হচ্ছে বনসৃজনের এটা টোটালি ফরেস্ট্রি। এবার এই ফরেস্ট্রি সম্পর্কে এই সাধারণ মানুষ কিরকম ইন্টারেস্টেড, মানে তারা কি চান যে আরো বাড়ুক, বা তারা কি নিজেরাও নিজেদের এলাকায় কিছু কিছু করার চেষ্টা করছেন, বা কিভাবে তারা দেখেন, মানে তারা ভালোবাসেন? হ্যাঁ, ফ্রিঞ্জ এরিয়াতে যারা থাকে অর্থাৎ ফরেস্টের আশেপাশে যারা থাকে তারা কি করতো, তারা ম্যাক্সিমাম ফরেস্টের উপর নির্ভরশীল ছিল। তারা কি করতো, কোনো ঘরে রান্না বান্না করবার জন্য ওই ফরেস্টে গাছ কেটে নিয়ে আসতো, কিছু বাড়িতে কিছু তৈরি করবে তার জন্য গাছ কেটে নিয়ে আসতো। এতে কি হতো, ন্যাচারাল আস্তে আস্তে ফরেস্টটাও শেষ হয়ে যাচ্ছিল, সয়েলটাও ডিগ্রেড হয়ে যাচ্ছে। কিন্তু এখন আজকাল দিনে নানা রকম গভর্নমেন্ট থেকে নানা রকম প্রচেষ্টা এবং নানা রকম সহযোগিতার জন্য, এবং আমরা প্রত্যেককে নানা রকমভাবে গ্রামে গ্রামে গিয়ে ওদের বুঝাচ্ছি, ফ্রিঞ্জ এরিয়াতে গিয়ে ওখানকার লোকদের ভালো করে বোঝাচ্ছি যাতে ফরেস্ট কি, আর যদি ফরেস্ট চলে যায় তাহলে পৃথিবী একদিন ধ্বংসের পথে চলে যাবে। এবং এই জন্য এইসব নানা রকম, এবং গভর্নমেন্ট থেকেও নানা রকম ওদের নানা রকমভাবে সাহায্য করছে মানে ওদের ইকোনমিক ডেভেলপমেন্ট যাতে হয় তার জন্য নানা রকম প্রকল্প করাতে ওরা আস্তে আস্তে কি হচ্ছে, ফরেস্টের সম্বন্ধে ওরা আইডিয়া পাচ্ছে, হ্যাঁ সত্যি সচেতন হচ্ছে, এবং ওরা ঠিক বুঝছে যে হ্যাঁ ঠিকই তাই, ফরেস্ট যদি নষ্ট হয়ে যায় আজকে আমাদের জলও শেষ হয়ে যাবে। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে জলের লেভেলও কমে যাচ্ছে, জলের পরিমাণও কমে যাচ্ছে, ল্যান্ডস্লাইডও হচ্ছে, এবং নানা রকম অসুখ বিসুখ হচ্ছে। এইসব কারণে ওরা অপারেশন করছে ফরেস্টকে যাতে আরও ভালোভাবে বাঁচিয়ে রাখে। খালি তাই না, ওরা ওদের নিজের জমিতেও ফরেস্ট লাগাচ্ছে, এবং সেই জঙ্গলটাকে যাতে কেটে না ফেলা যায় তার জন্য ওরা প্রচেষ্টা করছে। নানা রকম ফরেস্ট ডেভেলপমেন্ট, ফরেস্ট প্রোটেকশন কমিটি তৈরি হয়েছে, তারাও ফরেস্টটাকে প্রোটেক্ট করছে। এবং এতে দেখা যাচ্ছে এখন অনেকটা জঙ্গলের রেট আগের তুলনায় পাহাড়ে অনেকটা বেড়েছে।